পশ্চিমবঙ্গের ভোট রঙ্গ যত এগোচ্ছে ততই জমে উঠছে ওই ভোটারদের মন পাওয়া নিয়ে শাসক বিরোধী ধুন্ধুমার। আর তারই মধ্যে আজ মুখ্যমন্ত্রীর একটা ঘোষণা ঘিরে সরগরম রাজনীতি, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। এসআইআর রুখতে এবার নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করার ঘোষণা মুখ্যমন্ত্রী। আগেও তো কোর্টে গিয়েছিলেন, তার পরিণতি কি হলো? আক্রমণ বিরোধী দলনেতার। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। করতেই পারেন। আর তুই যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, এখন থেকে অন্য পেশা বেছে নেওয়া উচিত। উকিল হলে ভালোই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একার দমে লড়াই করে বিজেপিকে গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র নেত্রী হিসাবে 2019-এও যখন তৃণমূলের ফল খারাপ হয়, ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী নেত্রী নবীন পট্টনায়ক বাদ দিলে যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইতে বিজেপির চেয়ে বেশি আসন পেয়েছিল। আপনিও একটা কথা বলুন সুমন। হ্যাঁ, কিন্তু 4 মাস আগেও সমস্যাটা যেটা ছিল, তাহলে বিকল্পটা কি দেবাংশু? একটা ভুয়ো ভুতুরে এবং জল মেশানো তালিকায় ভোট হবে? হতে পারে না তো। বিকল্পটা হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনের আগে আপনি যেটা করেছিলেন আবার করুন না। দেখুন, একদিকে বিজেপি তৃণমূলকে ভোট চোর প্রমাণ করতে চাইছে, অন্যদিকে তৃণমূল আবার নিজেদের এসআইআরে বাদ যাওয়া মানুষের মাসিহা প্রমাণ করতে চাইছে। এই দুয়ের মাঝখানে বামেরা প্রথম থেকেই রাজ্য জুড়ে জাল ভোটার বাদ দিতে চাইছে, আবার এই এসআইআর এর বিরোধিতাও করছে। একেবারে পলিট ব্যুরোর বিবৃতি জারি হয়েছে। আমার পরের বক্তা শতরূপের কাছে আসবো, যে এসআইআর এর পক্ষে বিপক্ষেও যেভাবে দ্রুত মেরুকরণ হচ্ছে, তাতে বামেদের ভূমিকা কি দাঁড়িয়েছে? সুমনদা, সবার আগে বলি, দেবাংশু দাবি করলেন যে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপিকে ভোটে হারিয়েছেন। এখন দেখুন, বিজেপিকে মমতা ব্যানার্জি খালি ভোটে হারিয়েছেন তা নয়, বিজেপিকে মমতা ব্যানার্জি হিন্দুত্ববাদেও হারিয়ে দিয়েছেন। যে কাজ আজ অব্দি বিজেপি কোনোদিন করতে পারেনি, তা মমতা ব্যানার্জি একটার পর একটা করে যাচ্ছেন। তা হচ্ছে সরকারের টাকায় মন্দির তৈরি। যাকে আজকের আমরা আলোচনায় আসি, তা হচ্ছে সুমনদা, এই আজকে আলোচনার প্রসঙ্গে তুমি 3টে শব্দ ব্যবহার করেছো: চমক, গিমিক এবং পারসেপশন বিল্ডিং। আমার মনে হয় যে এর থেকে এরপরে আমার আর খুব বেশি কিছু বলার নেই। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ঘটনা। এই যেটা আমরা দেখছি, এটা হচ্ছে একটা চমকের রাজনীতি, গিমিকের রাজনীতি, পারসেপশন বিল্ডিংয়ের চেষ্টা। তার জন্য মমতা ব্যানার্জিকে দোষও দিচ্ছি না। একজন রাজনৈতিক নেত্রী, তিনি চেষ্টা করবেনই তার মতো করে পারসেপশন তৈরি করতে, এটা কোনো অন্যায় বা অপরাধও নয়। কিন্তু তার থেকে বেশি এই সমস্ত চিঠি চাপাটিকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। এই কারণে না, আপনি আজকে চিঠি দিয়ে বলছেন এসআইআর বন্ধ করতে। আরে পশ্চিমবাংলা এসআইআরটা হচ্ছে কীভাবে তাই তো বুঝতে পারছি না। আপনি মমতা ব্যানার্জি, আপনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। মাঝে তো বুঝতে পারছিলাম না আপনি বেঁচে আছেন, আপনি মরে পড়ে গেছেন। আপনিও বেঁচে আছেন, এদিকে এসআইআর হয়ে শেষ হয়ে গেল। আপনি বলেছিলেন যে আপনি থাকতে বাংলা এসআইআর হবে না, আর আপনার দলের একটার পর একটা, মদন মিত্র থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, আপনার দলের একটার পর এক নেতা, এমএলএ, মন্ত্রী, তারা বাড়িতে বিএলও আসছে, বিএলওদের থেকে এসআইআর এর ফর্ম নিয়ে বিএলওর সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। এইটা হচ্ছে আপনার এসআইআর। আপনি বেঁচে থাকতে নাকি পশ্চিমবাংলায় হবে না। তারপরে সব হয়ে গেল, এখন আপনি বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে নাকি আপনি আবার মামলা লড়বেন। দেখুন, সিএ বলুন, সিএ এর ক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলায় সিএ হবে না। এখন বাংলায় দিব্যি সিএ ক্যাম্প করছে বিজেপি, মমতা ব্যানার্জির পুলিশ পাহারা দিচ্ছে। বলেছিলেন যে ওয়াকফ নাকি পশ্চিমবাংলায় লাগু হবে না, ওয়াকফ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় লাগু করলেন। একই জিনিস এসআইআর। দেখুন, বিজেপি না মুসলমানের বুকে ছুরি মারে, আর মমতা ব্যানার্জি বারবার মুসলমানের পিঠে ছুরি মারেন। এই এসআইআর হচ্ছে তার সাম্প্রতিকতম প্রমাণ। সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এখন এই সমস্ত বলছেন। তবে দেখুন, এইটা আমি বলছি মানে এইটাও নয় সুমনদা যে এসআইআরকে নিয়ে যে খামতিগুলো রয়েছে বা যেভাবে ইলেকশন কমিশন কাজটা করছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, এখন দেবাংশু এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বললো, সব কথা যে ভুল তা কিন্তু নয়, বা আমরা সেটা মনে করি না। ধরুন, এটা তো ঘটনা যে দেখুন, ভারতের সমস্ত রাজনৈতিক দল স্বাগত জানিয়েছিল যখন এই ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে 80-র বেশি বয়স যাদের, তাদের ভোটটা বাড়িতে গিয়ে নেওয়া হবে। তা যদি করা যায়, তাহলে হিয়ারিংয়ে যাদের ডাক পড়লো, তাদের হিয়ারিংটাই বা 80-র বেশি বয়স যাদের, বাড়িতে গিয়ে কেন শুরু থেকে করা হলো না? ভোট তো সবাই দেয়, হিয়ারিংয়ে তো কয়েকজনের ডাক পড়ে, অনেক সহজে কাজটা করা যেত। সমালোচনা হওয়ার পরে, দাবি ওঠার পরে, সংবাদ মাধ্যম এটাকে নিয়ে খবর করার পরে চালু করলেন। কিন্তু তার মধ্যে কিছু মানুষের হয়রানি হলো, অনেক একজন দুজন মানুষের ফেরত দেওয়া যাবে না, সুতরাং এই প্রশ্ন তো ভ্যালিড প্রশ্ন, কেন বিএলএ থাকতে পারবে না? আপনি বাড়ি বাড়ি গিয়ে যখন এসআইআর ফর্ম ফিল আপ করাচ্ছেন তখন বিএলএ থাকবে, কিন্তু হিয়ারিংয়ে যাদেরকে ডাকছেন সেখানে বিএলএ থাকতে পারবে না। এবং দেবাংশু এটা সঠিক কথা বললো যে আপনি ডকুমেন্ট জমা নিচ্ছেন, আপনি ডকুমেন্টটা দিয়ে এলাম, আমায় কোনো তার কোনো একটা মানে রসিদ দেওয়া হলো না, একটা রিসিপ্ট কপি দেওয়া হলো না। আপনি কালকে বলবেন যে না, আমার এই ডকুমেন্ট জমা পড়েনি, আমার তখন হাতে আমার থাকবে এটা কি? এটা বিরুদ্ধে আমার নিজের জায়গাটাকে প্রমাণ করার জন্য। সুতরাং এই কথাগুলো মিথ্যে নয়, কিন্তু এইটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে যাবো, হ্যান করবো, ত্যান করবো, এই রাজনীতিগুলো কিছু হাততালি পাওয়ার রাজনীতি, বা কিছু মানুষকে বার্তা দেওয়া যে দেখো আমি কিন্তু লড়ে যাচ্ছি তোমাদের জন্য, তার বাইরে এর কোনো সিরিয়াস ইমপ্লিকেশন নেই। আমার কথাকে আমি শেষ করছি এইটা বলে, দেখুন, ভোটার লিস্ট স্যানিটাইজেশন যে কোনো একটা
সুস্থ গণতন্ত্রে অত্যন্ত জরুরি কাজ। মৃত মানুষের ভোট বাদ যাওয়া, নাম বাদ যাওয়া থেকে শুরু করে একাধিক এন্ট্রি বাদ যাওয়া, জাল ভোটার বাদ যাওয়া, মুশকিলটা যে দুটো দলই একটা অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়াকে নিয়ে প্রথম দিন থেকে নিজের নিজের মতো করে রাজনীতি করে গেল। এ বলে গেল 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, রোহিঙ্গা মুসলমান কাঁধে করে বাংলাদেশ ফেলে দিয়ে আসবো, আর এ বলে গেল কোনো চিন্তা করো না, আমি আছি, একটা লোকের নাম বাদ যাবে না, সব আমি বুঝে নেব। সুতরাং এইটা না হলেই ভালো হতো। আমার সবশেষে আমি একটা সেন্টেন্স খালি বলছি, দেবাংশু একটা খুব ভালো প্রস্তাব দিয়েছে যে কালীগঞ্জের ভোটের আগে যেটা করা হয়েছিল কেন এক্ষেত্রেও সমস্ত ভোটের আগে সেটা করা হবে না। তাই দেবাংশু, কালীগঞ্জের ভোটের পরে তোমরা যেটা করলে সেটা আবার সব ক্ষেত্রে করবে না তো? একটা 9 বছরের বাচ্চা মেয়েকে বিজয় মিছিল করার নাম করে শরীরে টিপ করে সকেট বোম ছুড়ে মেরে ফেললে তামান্নাকে, কালীগঞ্জের ভোটের পরে তোমরা যেটা করেছিলে সেটা বারবার করবে না তো? দেবাংশু, দেখুন, প্রথমত একটা কথা বলি, সিপিএম এর মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইরেলিভেন্ট হওয়ার সাথে সাথে বাকি অনেকগুলো রাজ্যেও তো, কিন্তু তার সত্ত্বেও আপনি যদি দেখেন, ধরুন এই মুসলমানদের পিঠে ছুরি মারা ইত্যাদি ইত্যাদি কথা বলছিল, তাই হুমায়ুন কবির সাহেব জোট ফোটাবে শুনছি, যাই বলতেই পারে, মোহাম্মদ সেলিম কন্ট্রোল করছে। কিন্তু আমার কথা হচ্ছে সুমনদা, আসামে এনআরসির সময় বাকি সমস্ত রাজনৈতিক দলের সাথে সিপিএমও ওখানে প্রধান মিছিল বার করে এনআরসির পক্ষে আওয়াজ তুলেছিল। তো যে সিপিএম আসামে এনআরসির পক্ষে আওয়াজ তোলে তারা বাংলায় এনআরসির বিরোধিতা করে। আমরা তো আসামেও বিরোধী, বাংলাতেও বিরোধী। তো সিপিএম এর ওখানে তো এনআরসি করেছে, যে এনআরসি সরাসরি বাংলা ভাষাভাষীর মানুষদেরকে তুলে তুলে বাংলা থেকে বা ভারতবর্ষ থেকে বার করার কৌশল করে। আসামে সিপিএম এর এনআরসির পক্ষে যে মিছিলটার ছবি দেখানো হয়, সেটা এই এনআরসি বিজেপি সরকার এসে এনআরসিটা করার বহু আগের এনআরসি নিয়ে ওখানকার আসামের মিছিল। কেন আসামে যে সময় এনআরসির প্রস্তাব রাজীব গান্ধী এবং পরবর্তীকালে ওখানকার সরকার করেছিল, তার কারণটা হচ্ছে আসামে বছরের পর বছর ওখানকার অবৈধ ইনফিল্ট্রেশনের ফলে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আসামের মানুষের কাছ থেকে উঠে এসেছিল। কিন্তু বিজেপি পরবর্তীকালে এনআরসিটাকে কেন্দ্র করে যেরকমভাবে হিন্দু মুসলমানের রাজনীতি প্রথমে করার চেষ্টা করলো এবং পরবর্তীকালে বাংলায় যেটা করেছে ওখানে আসামেও তাই হলো, মানে মুসলমানকে তার উপর নাম করে 12 লাখ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল। তার বিরোধিতা আসাম সহ গোটা ভারতে সিপিআইএম করেছে, ঠিক যেমন অন্য দলও করেছে। কিন্তু আমি দেবাংশুর কাছে খুব স্পেসিফিক প্রশ্ন করেছিলাম, শেষ করার জন্য অপেক্ষা করেছে, তুমি এটা অপেক্ষা করো। স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবাংলায় আমি ওয়াকফের বিরুদ্ধে এমনকি মিটিং মিছিলও করতে দেবো না, কেননা বাংলায় ওয়াকফ লাগু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন নভেম্বর মাসের শেষে এসে নোটিফিকেশন ইস্যু করলেন বাংলায় যে 5ই ডিসেম্বরের মধ্যে পশ্চিমবাংলায় ওয়াকফ লাগু হয়ে যাচ্ছে, ওয়াকফের সংশোধনী লাগু হয়ে যাচ্ছে? স্পেসিফিক প্রশ্ন করেছিলাম, স্পেসিফিক উত্তর চাই। আমরা শুধুমাত্র না রাজনৈতিক লড়াইতে থাকি না, আমরা আইনি লড়াই, রাজনৈতিক লড়াই দুটো ক্ষেত্রেই থাকি। এটা শুধুমাত্র ওয়াকফ বা এসআইআর নিয়ে নয়, একদম শুরু থেকে যদি দেখো, সব নিয়ে বলছি, সব নিয়ে বলছি। আমাদের বক্তব্য হচ্ছে আমি তাহলে বুঝলাম প্রশ্নটা জটিল হয়ে গেছে, সরি ভুলে গেছে, বছরের আমি তুমি আমাকে বলো আসামের এনআরসির সমর্থনে রাজীব গান্ধীর সাপোর্টে যে মিছিলটা বার করেছিল তার সাথে পরের এনআরসির সম্পর্কটা কি? আমি আমার উত্তরটা কিন্তু দেওয়ার পরে তোমায় প্রশ্ন করলাম, তুমি আমার প্রশ্ন শুনে বলে দিলে আমাকে অন্য একটা কথা বলো। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে আমি আমার প্রশ্ন ফিরিয়ে নিচ্ছি। আমি আরো সহজ প্রশ্ন করছি, যেটা এর আগে করলাম। মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। উনি বেঁচে আছেন না মরে গেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বেঁচে নেই, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বেঁচে আছে। এত জোর দিয়ে বলা গেল, আমি বলছি বড় নেতারা তো কাউকে বলতে শুনলাম না যে একজন মতুয়ার নাম বাদ যাবে না, বাদ যাবে না, কিন্তু ভোট দিতে পারবে কি? প্রশ্ন তো সেইখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে বলে গেছেন, কি বলে প্রধানমন্ত্রী আমি বলছি 26-এ তারা ভোট দিতে পারবে না, পারবে না, ইয়েস অর নো? আমি স্পোকসপারসন হিসেবে আপনার এই শোতে বসে অফিসিয়ালি বলে যাচ্ছি, একজনও মতুয়া, একজনও হিন্দু যারা এফেক্টেড হয়ে এখানে এসেছেন তাদের নাম বাদ যাবে না। খুব মজা, আমি জিজ্ঞেস করেছি 26-এ সে ভোট দিতে পারবে না, পারবে না? ভোটে পার্টিসিপেট করলেই পারবে, করলেই পারবে। আমি দুটো কথা বলছি। প্রথম কথা, এটা আমার কোনো কথা না, আমি জাস্ট দুটো লাইন শোনাচ্ছি, দুটোই শান্তনু ঠাকুরের বক্তব্য। এক, যদি আপনাদের নামটা এখন বাদ চলেও যায় পরে আবার ঢুকে যাবে। দুই,
কি 4 লাখ না 5 লাখ, 1 সেকেন্ড, 4 লাখ না 5 লাখ না 10 লাখ কত মুসলমানের নাম বাদ যাওয়ার জন্য যদি 1 লাখ মতুয়ার নাম বাদ যায়, তাহলে এইটুকু আমাদেরকে মেনে নিতে হবে। এই দুটো কথা শান্তনুনগরের কথা, আমার কথা নয়। রিপ্লাই করার তাহলে শান্তনুনগরে করবেন। এবং 3 নম্বর কথা যেটা শঙ্কুদা বললো, কথাটা একদম টেকনিক্যালি ঠিক হয়, তারপর লয়ার ডিগ্রি ফিগ্রি দেখিয়েছে, সুতরাং এমন কোনো বেআইনি কথা বলতেই পারে না ও। যেটা যে এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, কি দেশ থেকে কাউকে বার করে দেওয়ার কোনো সম্পর্ক নেই, সঠিক কথা। কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা দিনের পর দিন বলতে শুনেছি এসআইআর হবে, 1,20,00,000 মুসলমানকে কাঁধে করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি কোট করছি, ডিলিট, ডিভোটার, ডিপোর্ট। এই এবিপি আনন্দে এই ঘন্টাঘাটের সঙ্গে সঙ্গে বসে আমরা আলোচনা করেছি। ডিলিট, ডিভোটার, ডিপোর্ট শুভেন্দু অধিকারী বলেছিলেন। তাহলে কারটা বিশ্বাস করব? তোমার লয়ার ডিগ্রি আছে, তোমাকে বিশ্বাস করব। উত্তর দিই। প্রথম উত্তর হচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এসআইআর ইলেকশন কমিশনের বিষয়, আর হচ্ছে এনআরসি স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। যারা আইডেন্টিফাইড হবেন, যারা হচ্ছে সরাসরি ফরেনার্স অ্যাক্টে দেখা যাবে তারা অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নন, তারা সিএ তে প্রেয়ার করবেন না, তাদেরকে রাখবে, যারা সমর্থন করবে তারা দেশদ্রোহী। তারা যদি তৃণমূল কংগ্রেস হয়, এখনো পর্যন্ত বিহারে কতজন অনুপ্রবেশকারীকে ধরা গেছে? কতজন? গিভ মি আ ফিগার। আচ্ছা, এক সেকেন্ড সুমন দা, প্রবলেম হচ্ছে যে এই প্রশ্নটা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে করছেন। সিও নয়, জ্ঞানেশ কুমার বলছে আমার কাছে কোনো ফিগার নেই। দেখাবো স্যার, আমার উত্তরটা শুনুন। আপনি করছেন, এটা আমি অ্যাডমিট করছি, করা উচিত না, কারণ উনি তো লিস্ট ঝুলিয়ে নিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তর ইনিশিয়েট করবে, এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। স্বরাষ্ট্র দপ্তর না, স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলছেন তো? কে চালাচ্ছেন? স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি? যথাসময় করবেন, কালকেই করতে হবে। কথার একটা ব্যাপারেই প্রতিবাদ করছি, প্রশ্নটার যে কতজন বাদ গেছে, মানে অনুপ্রবেশকারী, তার একটা ফিগার চাইছো তুমি। নোট বাতিলে কত কালো টাকা পাওয়া গেছিল, আজ অব্দি ফিগার পেয়েছো? যে তুমি অনুপ্রবেশকারী ফিগারটা এখনই পেয়ে যাবে। ও এত জোর দিয়ে বলছে, ওই জন্য আমি ওকে বললাম যে স্বরাষ্ট্র দপ্তর না, স্বরাষ্ট্র মন্ত্রক। যে পরের বার নিশ্চয়ই অমিত শাহ এলে শঙ্কু অবশ্যই একটা ডেপুটেশন দেবে যে না না না, ওই ফিগারটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে। বিহারে ভোট হয়ে গেল এই ইস্যুতে, লোকে জানতে পারবে না? আমি বলছি বিহারে ভোট হয়ে গেল, জানতে পারবে না? বেশ, বাইরন বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যখন দলবদল হয়েছে, তৃণমূল সবাই উন্নয়নের নৌকায় উঠে পড়েছে। তৃণমূলকে অনেক নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, মৌসম নূরকে পদত্যাগ করিয়েছে কংগ্রেস জয়েন করানোর আগে? আমি জিজ্ঞেস করতে চাই, হতে পারে 1 মাসে পদটা খালি হবে। হতে পারে আজ রাতে তুমি জানতে পারবে পদত্যাগ করেছে কিনা রাজ্যসভা। শার্পলি দেবাংশু প্রশ্ন করেছে, কিন্তু তৃণমূল যাদের নেয় তাদের ক্ষেত্রেও এই নৈতিকতার মানদণ্ডটা যদি থাকে, এখানে কারুর কোনো প্রশ্ন করার অবকাশ থাকে না। এত অনুষ্ঠান করেছি তো, আমি বলছি সবাই যখন যারা ভাবুন একটা কাউন্সিলর থেকে গোটা পুরসভা দখল করে নেয়, আমি বলছি সেইখানে যদি এই মানদণ্ড সত্যি এস্টাবলিশ হয় যে দল বদল করলে পদত্যাগ করতে হবে, এর থেকে সুখের কথা আমাদের পক্ষে আর কি হতে পারে? আমি এটা বলছি, সেদিন কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা, যেদিন মৌসুম বেনজির নূরকে কোথায় জানো তো জয়েন করাইয়েছিল? বিরলতম ঘটনা, মানে আমাদের হেডকোয়ার্টারে নবান্নতে দাঁড় করিয়ে দিয়ে ওখানে জয়েন করিয়েছিল, এমন নৈতিকতা। মালদা, মুর্শিদাবাদ, একটার পর একটা দখল। শুনুন, আমি একটা কথা বলছি, দেখুন এটাকে নিয়ে না আজাইরা তর্ক করে লাভ নেই। একজন মানুষ তিনি বিধানসভার ভেতর দাঁড়িয়ে বলবেন যে আমি এই দলে আছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজকে দুপুরেই মহসাম বেনাজির নূর ইস্তফা দিয়েছেন একেবারে রাজ্যসভার সদস্য পদ থেকে। সদস্যদের জয়েন করানোর সময় রিজাইন করিয়ে করাতে পারলে তো ভালো। শিশির অধিকারীকে বিজেপি রিজাইন করায়নি। এই যে রিজাইন না করিয়েও জয়েন করানো যায়, এর আবিষ্কারকর্তাকে। একজন মানুষ তিনি বিধানসভার ভেতর বলবেন যে আমি এই দলে আছি, আর বিধানসভার বাইরে অন্য দলের মিটিং মিছিল করবেন, এই রাজনীতির আবিষ্কারকর্তাকে এই ভারতবর্ষে। সুতরাং তবে এইটুকু দাবি করছি যে এই যে 8 দিনের জন্য তৃণমূলের একটা রাজ্যসভার এমপি পোস্ট খালি হলো, তৃণমূলের 8 দিনের জন্য অন্ততপক্ষে দেবাংশুকে রাজ্যসভার এমপি করা হোক। ভাবতে পারো, ও টাইম লাইনের কথা বললো না, সঠিকভাবেই বলছি। মহসাম বেনাজির নূরের তো আর বেশি দিন নেই, বা এই সংসদ পদ হিসেবে বেশি দিন ছিল না। আমার বক্তব্য, আজকেও যারা বিজেপি থেকে তৃণমূলে গেছেন, আজ ভোটের নতুন বিধানসভা গঠন হতে কমাস দেরি, তাদের একজনও যারা বিজেপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তৃণমূল হিসেবে প্রায় গোটা টার্ম থাকলেন,
আজকে তারা একজন পদত্যাগ Exactly, করেছেন, দেখো, এমনকি মুকুল রায়কেও হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের ব্যাপারে কোর্ট রায়টা দেওয়ার পরে তারপরে তো তৃণমূল বলতে কৃষ্ণ কল্যাণী থেকে বাকিরা পদত্যাগটা করুক। ওই আলোচনায় গিয়ে লাভ নেই। আমি একটা কথা বলছি, তুমি আমরা যে আলোচনায় ফিরছি, মানে যেটা নিয়ে আলোচনা করছিলাম, তুমি ইসিকে ম্যানিপুলেট করছে কিনা তৃণমূল, তুমি এটা বললে যে আমরা অভিযোগ আসছে। তুমি আমাকে বলো তো সুমনদা, একেবারে নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে এই যে একটার পর একটা বিএলও থেকে শুরু করে এত লোক আক্রান্ত হলো তৃণমূলের হাতে, একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন ইন্টারভিন করে এমনকি এরকম হলো চিফ ইলেকট্রাল অফিসারকে তার অফিস চেঞ্জ করে নিতে হলো পশ্চিমবাংলায়। তুমি আমাকে বলো, একজন আইএএস অফিসার, রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার, তাকে যদি তৃণমূলের তারাকে অফিস চেঞ্জ করতে হয়, একজন আইএএস অফিসারকে ডায়মন্ড হারবার যেতে গিয়ে যদি গাড়ির কাঁচ ভাঙাতে হয়, তাহলে গ্রামের একটা বুথে যে বিএলও কাজ করছেন তিনি কোন ভরসায় তৃণমূলের রাজনৈতিক নেতাদের চোখে চোখ রেখে নিজের কাজটা করবেন? একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা কোনো এফআইআর এর নির্দেশ একটা লোককে গ্রেফতার করানো তার অগাধ ক্ষমতা রয়েছে, একটা ক্ষেত্রে হলো না, কেন করা হলো না? আমরা কোনো উত্তর দিচ্ছি না, কিন্তু প্রশ্ন করি, তুমি বলো। এবং এটা এই যদি আলোচনা এই প্রশ্নে আমি যোগ করব, সেটা হচ্ছে যে 4 জনের ক্ষেত্রে এফআইআর এর নির্দেশটা এলো মধ্যখানে 1.5-2 মাসের গ্যাপ, এরকম ঘটনা ঘটেছে। এরকম আমরা এই টেবিলে বসে আলোচনা করেছি, ইলেকশন কমিশন হয়তো এসআইআর প্রক্রিয়া নয়, বিজেপির ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন যে আমার অনেক হয়েছে, ভোটের লড়ার শখ আমার মিটে গেছে, এবার অভিষেক ব্যানার্জি পিটিয়ে চামড়া গুটিয়ে দেবে, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে চলো। ইলেকশন কমিশনের অবজারভার তার ফোন ধরছে না, ইলেকশন কমিশন এমনকি সেন্ট্রাল ফোর্সকে পাঠাচ্ছে না তাকে রেস্কিউ করার জন্য। এই তো আমরা দেখেছি ইলেকশন কমিশনকে। আমি শতরূপকে তো এক লাইন ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। এই যে এতক্ষণ এরা অভিযোগ করছিল যে ইলেকশন কমিশনকে বিজেপি চালাচ্ছে, স্পেশালি তৃণমূল চালাচ্ছে, এই সব অভিযোগ থেকে স্পষ্ট হচ্ছে যে আমরাই আক্রান্ত হচ্ছি। ইলেকশন কমিশনের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বিজেপি নেত্রী, পশ্চিমবাংলায় বিজেপি রাজ্য সভাপতি মমতা ব্যানার্জি, আমরা তো এটা কবে থেকে বলছি।